আজকে ৭৫ দিন হলো ইসরায়েল আগ্রাসন, লোকে যেটা বলে যুদ্ধ। মারা গেছেন ২০,০০০-এর বেশি, আজকের হিসেব অনুযায়ী আহত ৬০,০০০-এর বেশি। এই ২০,০০০ হচ্ছে উদ্ধার হওয়া ২০,০০০ ধ্বংসস্তূপের তলায় পড়ে থাকা শিশু, বৃদ্ধ, মহিলা, তাদের হিসেব নেই। এই যদি যুদ্ধ হয়, এমন যুদ্ধ কেউ কখনো পায়নি। আমাদের সাধারণ কথাবার্তায়, আমাদের সংবাদ মাধ্যমে বারে বারে যে কথা উঠে আসছে সেটা দিয়েই আমি শুরু করব। যে কথাটা অনেকের মনের মধ্যে রয়ে গেছে, যে সব তো কিছুই হতো না যদি ৭ই অক্টোবর হামাস কি আক্রমণ না হতো। হামাস কেন আক্রমণ করবে? ইসরায়েল এরকম একটা প্রত্যাঘাত করবে এবং তাকে ভয়ঙ্কর প্রত্যাঘাত হবে সেটা জেনেও কেন করলো? তাহলে দোষ হামাস। হামাস আক্রমণ করবার আগে, মানে গত ৭৫ বছরে ইসরায়েল যাকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, সেখানে কোনো প্যালেস্টাইনীয় প্রতিরোধ বাহিনী গিয়ে পৌঁছয়নি। দুই থেকে রকেট চলেছে, কিন্তু শারীরিকভাবে উপস্থিত হয়নি, এই প্রথম। কিন্তু তার আগে ২০০৪ থেকে ৫ বার, এটা ৬ নম্বর, ইসরায়েল গাজায় ঢুকেছে। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ লাগিয়েছে। এর মধ্যে একবার ৫১ দিন একটানা ইসরায়েল বোমাবর্ষণ করেছে। ৭ই অক্টোবরের অনেক আগেই এবছর, শুধু ২০২৩-এর জানুয়ারি থেকে ৬ই অক্টোবর পর্যন্ত, মানে যখন হামাস আক্রমণ করেনি গাজায়, এখানে হামাস শক্তিশালী, জেনিন যেখানে সাধারণভাবে হামাস শক্তিশালী নয়, হামাসের তৎপরতা কম, সেখানে ২৪৮ জন প্যালেস্টাইনীয়কে হত্যা করা হয়েছে ইসরায়েলি বাহিনী থেকে। খুঁজে বার করে তল্লাশি নামে বাড়িতে ঢোকে এবং বিশেষ করে যুবক এবং বাচ্চাদের খুন করে। এটা এখন চলছে তা, এই যে শিশু হত্যা নিয়ে এত আলোচনা হচ্ছে, যে ২০,০০০ মারা গেছেন তার মধ্যে প্রায় ১০,০০০ হচ্ছেন শিশু, ৬,০০০ শিশু হত্যা। এরকম গণহারে শিশু হত্যা আমরা আগে কখনো দেখিনি। ঠিক ঠিক ২০০০-এর সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৬ই অক্টোবর, আবার তারিখটা খেয়াল করবেন, ৭ই অক্টোবর নয়, ২০২৩ সালের ৬ই অক্টোবর পর্যন্ত গাজা, শুধু গাজা, প্যালেস্টাইনের অন্যত্র নয়, ২১৮৭ জন শিশুকে ইসরায়েলিরা মেরেছে। তারপর গত ৭৫ দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত শিশু মারা যায়নি যত শিশু গাজায় মারা যায় গত ৭৫। হামাস কেন করেছে? তারপরেও আলোচনা হচ্ছে হামাস কেন করেছে। আজকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আছে আরেকবার, সেখানে এই আলোচনা আসবে যে হামাস সন্ত্রাসবাদী, তারা কেন করেছিল। হামাস ৭ই অক্টোবর যখন আক্রমণ করলো, আমরা প্রথমে দীর্ঘ সময় ধরে দেখলাম, একটা সংখ্যা দেখলাম যে ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। ভালো পারি না, পরিসংখ্যান বলল ১৪০০, কমে দাঁড়ালো ১২০০, তারপর কমে দাঁড়ালো ১১০০, তারপর কমে দাঁড়ালো ৯০০, এখন কমে দাঁড়িয়েছে ৬৪৮। ইসরায়েলি সরকারের ভাষ্য আরো কম। আমরা সকলেই জানি, যারা একটু নড়াচড়া করার অভ্যাস তো পৃথিবী প্রায় চলে যাচ্ছে, যারা একটু নড়াচড়া করেন তারা জানবেন যে ৭ই অক্টোবর হামাসের যোদ্ধারা, যাদের আমি যোদ্ধাই করবো, কেন করবো সেটা পরে বলছি, ইসরায়েল ভূখণ্ডে ঢোকার পরে যে ঘটনা ঘটে, তারা কিছু আক্রমণ করে, কিছু লোক মারা যায় ইত্যাদি, কিন্তু যে সংখ্যায় মারা গেছে একটা বড় সংখ্যা ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে। এই যে একটা গানের অনুষ্ঠানে আক্রমণ নিয়ে বহু কথা হচ্ছিল,
দেখা যাচ্ছে সেই গানের অনুষ্ঠানের জন্য যারা এসেছিলেন তারা যে গাড়ি পার্কিং করেছিলেন, একটা জায়গা তো গাড়ি পার্কিং করেছিলেন, সবকটাই মাথার ওপর দিয়ে ছাদ ভেঙে বোমা করেছে বা গুলি করেছে। ছাদ সকলেই জানেন, আমার সেখানে বিমান নিয়ে যায়নি, আমার সেখানে ড্রোন অ্যাটাক করেনি, আমার সেখানে কোনো হেলিকপ্টার ছিল না, ওপর দিয়ে পড়লো না, কারণ ওখানে একাশে হেলিকপ্টারের আক্রমণ হয়েছে ইসরায়েল। এবং এখন তো তারা স্বীকার করছে যে তাদের গুলিতেই ওইখানে থাকা ইসরায়েলি যারা আসলে সেটলার যোগ্য বসতি স্থাপন করে কিন্তু ইসরায়েলি নাগরিক মারা গেছে। তারপর প্রশ্ন উঠবে হামাস কেন মারল, হামাস কেন মারল, হামাস কেন প্রত্যাঘাত করলো? হামাস মানে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট, ঠিকই যে ইসলামিক, তাদের কারণ একটু অসুবিধা হয়। ইতিহাস তো আর নিজের ইচ্ছে মতো চলে না, ঘটনাক্রমের মধ্যে দিয়ে যায়। 1947 সালের 29শে নভেম্বর সিদ্ধান্ত হয় ইসরায়েল বলে একটা রাষ্ট্র তৈরি হবে, রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত। আচ্ছা, মেনে নেওয়ার কারণ এই 1948 সালে ইসরায়েল তৈরি হয়ে যায়। তৈরি হওয়ার সাথে সাথে ওখান থেকে প্যালেস্টিনীয়দের সরানো তাড়ানো শুরু হয়, যেটা রাষ্ট্রসংঘের প্রস্তাবের মধ্যে ছিল না, অবশ্যই ছিল না। কমপক্ষে 7 লক্ষ প্যালেস্টিনীয়, এটা ভারতের জনসংখ্যার বিচারে 7 লক্ষ বিরাট কিছু না, ওখানকার জনসংখ্যার বিচারে বিরাট 7 লক্ষ প্যালেস্টিনীয় তারা ওখান থেকে চলে আসতে বাধ্য হয়। ওরা বলেন নাকবা, বিপর্যয়, ক্যাটাস্ট্রফি বলা যায় না। একটু আগে কবিতার মধ্যে শুনছিলেন যে তিনি ফিরবেন বলে ভেবেছিলেন, এমন কোনো বয়স্ক লোকের কথা। একটু আগে শুনছিলেন যে তরমুজ ব্যবহৃত হচ্ছে প্রতিবাদের প্রতীক হিসেবে, সেটা কারণটা তো শুনলেন। দেখবেন গোটা দুনিয়া জুড়ে প্যালেস্টাইনের জন্য যে সংহতি আন্দোলন হচ্ছে তার আর একটা জিনিস ব্যবহৃত হচ্ছে, চাঁদ, একটা চাঁদ প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে। কেন? কারণ এই নাম্বারে যে 7 লক্ষ লোক চলে এসেছিলেন তারা ঘরে তালা দিয়ে এসেছিলেন এই আশায় যে খুব শীঘ্রই তারা ফিরবে, এ একটা সাময়িক বিপর্যয়, তারা ফেরেন, কেউ ফেরে। শুধু তাই 67 সালে আরব ইসরায়েল যুদ্ধের পরে যে মানচিত্র তৈরি হয়েছিল সেই মানচিত্র এখন ইসরায়েল জোর করে গাজা দখল করেছে, জোর করে ওয়েস্ট ব্যাংক দখল করেছে, জেনিন দখল করেছে, পূর্ব জেরুজালেম দখল করেছে, তার সঙ্গে সিরিয়ার গোলান হাইটস দখল করেছে, সিরিয়ার কাজ মুখ্যত প্যালেস্টিনীয় লোকেরাই ওখানে থাকে। তাহলে 67 মানচিত্র এখন নেই, 48 তো দূরের কথা। ভালো করে দেখলে দেখবেন 67 পরে প্যালেস্টাইনের জন্য বরাদ্দ জমি, কোট বরাদ্দ, যদিও গোটা জমিটাই থাকে, তা সত্ত্বেও দুনিয়ার মাথারা যে জমি বরাদ্দ করেছিলেন তার 78% চলে গেছে ইসরায়েলের কাছে, 22% চলে যাচ্ছে। প্যালেস্টাইন এখন একটা ছিটমহলের নাম, একদিকে গাজা, একদিকে ওয়েস্ট ব্যাংক যেখানে রামাল্লাহ, তার ডান জমিন ইস্ট জেরুজালেম, পূর্ব জেরুজালেম যেটা প্যালেস্টাইনিয়ানদের দেওয়া হয়েছিল সেটা ইসরায়েলিদের দখলে। প্যালেস্টাইনিয়ান মানুষ থাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, আর জেরুজালেম সেটা পুরোপুরি ইসরায়েলের থাকে। সেখানে এমনকি ধর্মস্থানগুলোতেও প্যালেস্টাইনিয়ানরা যেতে পারছেন না। জেরুজালেমে একটা ধর্মস্থান আছে, আমার কথা হয়তো সোজা খাতে যাবে না, গিরিপথের নদীর মতো এদিক হয়ে যাবে। জেরুজালেমে একটা ধর্মস্থান আছে যাকে দুনিয়ার মুসলিমরা খুবই পবিত্র স্থান বলে মনে করেন, আল আকসা মসজিদ। সেখানেও তারা উপাসনা করতে পারছে না। এর জন্য হামাসের এই অভিযানটার নাম ছিল আল আকসা ফ্ল্যাট। এটা গেল মুসলমানদের কথা। আপনারা দেখবেন জেরুজালেমের চার্চ সহ গোটা প্যালেস্টাইনের মধ্যে যত চার্চ আছে তার যে দেখভাল করেন
2000 বছর ধরে দেখভাল করেন ল্যাটিন প্যাট্রিয়ার্ক ক্যাথলিক খ্রিস্টান, তাদের যে প্রধান পরশুদিন বিবৃতি দিয়েছেন এবং তাতে তিনি স্পষ্টই বলেছেন যে কোথাও কোনো খ্রিস্টান কোনো উপাসনা করতে পারছে না। সুতরাং যিশুর জন্মভূমি প্যালেস্টাইন যখন এই ঘটনা চলছে তখন এবছরের বড়দিনটা পঞ্চকর্ম। হামাস কেন আক্রমণ, এরপরও হামাস আক্রমণ করবে। প্যালেস্টাইন প্রশ্ন হচ্ছে আসলে ঔপনিবেশিক প্রশ্ন। এটা আমাদের পরিষ্কার বুঝে রাখা দরকার। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে 70 দশকের মাঝামাঝি আর একটা দুটো বাকি ছিল, যেমন দক্ষিণ আফ্রিকা, বড় বিদেশি রাষ্ট্র, প্রত্যক্ষ এবং পরোক্ষ উপনিবেশ উঠে গেছে, দুনিয়ার কোথাও নেই, কিন্তু শুধু প্যালেস্টাইনে আছে। তাদের জমি, আপনারা লিখেছেন নিজ ভূমির পরবাসী, এখন আর নিজের ভূমিও নেই, সবই দখল করে ফেলেছে। ধরুন গাজার কথা দখল, গাজা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পুরো গাজাই একটা শরণার্থী শিবির। ওই যে নাফার সময় যারা চলে এসেছিলেন তারা অনেকে গাজায় ছিল। গাজা দখল মিশরের মধ্যে ছিল, খানিকটা মিশর, খানিকটা জর্ডান। তার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্ম তারাই গাজায় থাকে। গোটা গাজাটা একটা শরণার্থী শিবির, একটা রিফিউজি ক্যাম্প। তার মধ্যে তারা বেঁচে থাকার জন্য বাড়িঘর বানিয়েছেন, জিনিসপত্র তৈরি করেছেন, উৎপাদন করেছেন, কৃষি করেছেন, অল্পস্বল্প শিল্প করেছেন। 2005 থেকে গাজা অবরোধ। 2005-এ ইসরায়েলি সেনারা গাজা থেকে সরে যায়, ভয়ঙ্কর আক্রমণের মুখে সরে যায়, মানে প্রতি আক্রমণের মুখে, কিন্তু মানে অবরোধ করে রাখে। গাজার 3টে দিক ইসরায়েলি পাঁচি লেখে, সেনাদের পাঁচি, আমি আপনি টপকাতে পারবো না, কেউই টপকাতে পারবে না, সেটা দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। গাজা থেকে অন্য কোথাও যেতে হলে আপনাকে ইসরায়েল যেতে হবে। গাজার জন্য কোনো জিনিস আনতে গেলে আপনাকে ইসরায়েলের পারমিশন নিয়ে আনতে হবে। সেটা ওষুধ, সেটা খাবার, সেটা পানীয় জল, সেটা বিদ্যুৎ। চতুর্থ একটা দিক খোলা আছে, সেটা ভূমধ্যসাগর। সেখানে 3 মাইল পর্যন্ত গাজার মৎস্যজীবীরা যেতে পারেন, 3 মাইলের পর যেতে পারেন ইসরায়েলি বারণ আছে। গাজা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জেলখানা, ওপেন জেল। এরপর হামাস আক্রমণ করবে। ধরুন গাজা ছেড়ে ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংকে চারপাশে ওয়েস্ট ব্যাংকের ভেতর জোর করে ইসরায়েলি বসতি স্থাপন করা হচ্ছে, এটা বলে সেটলার, যার জন্য এই উপনিবেশটার নাম হচ্ছে সেটলার কলোনিয়ালিজম। কারা যাচ্ছে? খুব ভদ্রলোক ইসরায়েলিদের ওখানে পাঠানো হচ্ছে কি না, যারা যাচ্ছেন তারা উগ্র জায়নবাদী। আমি পরে একবার বলবো যে জায়নবাদী এমন ইসরায়েলের সেনাদের পরিবারের ওখানে বসতি আছে, যাদের তারা প্যালেস্টিনীয়দের জমি দখল করে যে বাড়ি করছে, বাড়িটা ধাক্কা এলে সহ্য করতে পারে। ওয়েস্ট ব্যাংকের বিপুল অংশে সেটলাররা রয়েছে, যাদের ওটা জমি না, যার কোনো বৈধতা নেই, যার কোনো আইনি স্বীকৃতি নেই, যার কোনো রাষ্ট্রসংঘের স্বীকৃতি নেই, এবং বারংবার রাষ্ট্রসংঘে ওই সেটলার কলোনিয়ালিজমের বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে, ইসরায়েল পাশে দেয়। সেই ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানরা কোথায় থাকে? তারা 200টা ঘেটোতে থাকে, ঘেটো, তাদের জন্য আলাদা জায়গা সেখানে থাকে। ওই জন্য নিজের মুখে পরবাসী, পরবাসী না মুদি। শুধু ওয়েস্ট ব্যাংকের মধ্যে 560খানা চেকপোস্ট আছে, টু বি স্পেসিফিক 564টা চেকপোস্ট আছে, ইসরায়েলি চেকপোস্ট। আপনি যদি কোথাও যেতে চান তাহলে ওই চেকপোস্টগুলো অতিক্রম করে করে যেতে হবে। আর একদিকে বিখ্যাত পাঁচিটা, এটা সত্যি বিখ্যাত পাঁচি, কারণ পাঁচি কোনো মানুষ টপকাতে পারে না। এরপরও হামাস আক্রমণ করবে না। ওয়েস্ট ব্যাংকে কিন্তু হামাস নেই, ছিল না, এখন। তাহলে
সবই ওদের দখলে, বাকিটুকু দখল করতে চায়। ওই যে 22% জমি সেটুকু ইসরায়েল দখল করতে চায়, ওরা গোটা প্যালেস্টাইনটা চায়। প্যালেস্টিনিয়ানরা বলে থাকেন from the river to the sea Palestine will be free, এটা ওদের খুব জনপ্রিয় স্লোগান। আসলে ইসরায়েল যেটা চাইছে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর, from the river to the sea, এই গোটাটা ওরা দখল করতে চাইছে। চাইছে মানে দাবি করছে। রাষ্ট্রসংঘের প্রস্তাব 48 সালে কি হয়েছিল, 67 যুদ্ধে কি হয়েছিল, তারপর কি হয়েছিল, ইসরায়েল কোনোটাই পাবে না। কিরকম দাবি করছে? খুবই সম্প্রতি এই সংঘাত শুরু হওয়ার আগে রাষ্ট্রসংঘে ইসরায়েলের প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি একটা বিষয়ে বলছিলেন, একটা ম্যাপ দেখে বানাতে মাপ দেখাচ্ছে। সেই গোটা ম্যাপটাকে উনি ইসরায়েল বলে দেখাতেন। উনি কিন্তু গাজা, ওয়েস্ট ব্যাংক, রাফা, জেনিন কিছুকেই স্বীকার করেন প্যালেস্টিনা। সমস্ত সাধারণ পরিষদের অধিবেশনে বসে থাকা আন্তর্জাতিক মঞ্চ কেউ তো আলোচনা নয়, কেউ তো বলো না স্টপ ইট, কেউ তো বলো না তুমি বসো, কেউ তো বলো না যে তুমি আপত্তিকর কথা বলছো, কেউ তো বলো না যে তুমি রাষ্ট্রসংঘের সীমানা লঙ্ঘন করে গেছো। এরপরও হামাস চোখের সামনে আমরা যা দেখছি, আমি তার বিবরণে যাবো না, কারণ বিবরণ টুকরো টুকরো করে আপনারা পাচ্ছেন। পশ্চিমী সংবাদ মাধ্যমে পাচ্ছেন না, পশ্চিমী সংবাদ মাধ্যমে রস খেয়ে বেঁচে থাকা ভারতীয় মূলস্রোতের বাণিজ্যিক সংবাদ মাধ্যমে পাচ্ছেন না। আর পশ্চিমী সংবাদ মাধ্যম বেঁচে আছে ইসরায়েলের তৈরি করা ভাষ্য তার প্রচার করার জন্য। একটা একটা করে ফেসে যাচ্ছে, একটা একটা করে ফেসে যাচ্ছে। কোন শিশুদের নাকি ধর কেটে দিয়েছিল, সিএনএন এর সাংবাদিক বললেন, পরে ধরার পরে এখন বলছেন যে না আমি শুনেছি। এই যে ভারত থেকে কিছু লোক গেছিল এই তথাকথিত যুদ্ধ কাভার সংবাদ, একজনও প্যালেস্টাইনিয়ান, একজনও দাঁড়িয়ে যান, সবাই ইসরায়েলের মধ্যে ছিল। আর ইসরায়েলের মধ্যে দাঁড়িয়ে গাজায় আর কি আক্রমণ হচ্ছে, তার কি ফলাফল হচ্ছে, তার কি রিপোর্ট হবে, বড় বড় সংবাদ আমি নাম বলছি লজ্জা দেওয়ার জন্য। তার মধ্যেও আপনারা জানতে পারছেন দেখবেন কায়দাটা আক্রমণের লক্ষ্য প্রথমত ওখানে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে আনুমানিক হিসেব 1,20,000 টন বোমা ফেলা হয়েছে। এটা হিরোশিমা 3। এবং আন্তর্জাতিক ভাবে যে এটা বেআইনি অস্ত্র তা ব্যবহার করা হয়েছে সাদা ফসফরাস বম, এমন ধরনের যাকে বলে গুচ্ছ বোমা, ক্লাস্টার বম, সেটা ব্যবহার করা হয়েছে, যা পড়লে চারপাশে ছড়িয়ে যায়, অনেক লোক আক্রান্ত হয়ে মরে হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন যে ওরা বাড়ি ঘর হয়ে গেছে। এখন গাজা 3/4 বাড়ি হয় পুরো বিধ্বস্ত, নয় আধা বিধ্বস্ত, বাসযোগ্য না। ওরা জল ভেঙেছে, জলের যে সাপ্লাই। ইসরায়েল এই আক্রমণ শুরু করার সময় ঘোষণা করে দেয় যে আমরা গাজাতে সমস্ত সরবরাহ বন্ধ করে দিলাম, অবরুদ্ধ করে দিলাম। বিদ্যুৎ যাবে না, জলে যাবে না, খাবার যাবে না, ওষুধ যাবে না, কেউ নিয়ে যেতে হবে। বাইরে থেকে কেউ নিয়ে যাবে রাফা সীমান্ত দিয়ে, ইজিপ্টের সাথে যে সীমান্ত, তাও হবে। কি নতুন কথা কি? আপনি কি এখন অবরুদ্ধ করেছেন? 2005 সাল থেকে 18 বছর ধরে গাজা অবরুদ্ধ হয়ে আছে, এখন নতুন অবরোধ করেছেন। নতুনটা এই যে হাসপাতালে বোমা, সব মিলিয়ে 62-63টা হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে। আমি আজকের সকালবেলার খবর বলছি 3টে কোন ক্রমে চলছে। এবং গাজার ডাক্তাররা গাজার ডাক্তাররা যে কাজ করেছেন, পৃথিবীর ইতিহাসে চিকিৎসকরা এই কাজ করেছেন, এরকম গল্প আমরা শুনি। থ্রেট হচ্ছে, ফোন আসছে, ওপর দিয়ে বোমা পড়ছে, কিন্তু রোগীদের ছেড়ে যান। জাল শিফা বলে হাসপাতালটা
ভেতরে ঢুকে বলতো ইসরায়েলে অসংখ্য বাচ্চাকে মেরে ফেলবে। আর কেউ আইসিইউতে ছিল, কেউ নিওন্যাটাল কেয়ারে ছিল, সদ্যজাত, তাদের যা প্রয়োজন ছিল কিছু পেল। একটা খ্রিস্টান হাসপাতাল আলাদা, সেটাকে তার আগেই ধ্বংস করেছে, বলছে হামাসের নির্দেশন দিয়ে মিসাইল মারতে গিয়ে আর সব কিছুর পদ্ধতি তলায় ওরা টানে দিচ্ছে। লোকের বাড়ির তলায় হামাসের টানেল আছে, হাসপাতালে টানেল আছে, স্কুলে আছে, এমনকি রাষ্ট্রসংঘের যে শরণার্থী শিবিরগুলো ওখানে আছে, ইউনাইটেড নেশনস রিফিউজি সংস্থা শিবির, বিশেষ করে স্কুল সব করা একটা বাস্তব বলছো। আমি জানি না আপনারা ভালো করে খেয়াল করছেন কিনা, কখন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, জিজ্ঞেস করলে বলছি। ওদের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র এসে টেলিভিশনে বলছেন বাচ্চারা হামাস, ডাক্তার হামাস, নার্স হামাস, অ্যাম্বুলেন্সের চালক হামাস, বলছে সবই নাকি হামাস। এত বড় সত্যি হামাস। আচ্ছা কেন বলছে যে কেন 83 জন সাংবাদিক মারা গেল? 83 জন। দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধে মারা গেছিল 103 জন। কতদিন ধরে যুদ্ধ, আর সেনাবাহিনীগুলোর মধ্যে যুদ্ধ। আর ওইটুকু একটা ভূখণ্ড গাজা স্ট্রিপ ভূমধ্য সাগরের পাশে কাত হয়ে পড়ে আছে, সেইখানে মারা গেল 83 জন সাংবাদিক। কেন বলছে? দুটো কারণ। এক, এবং এটা কোনো যুদ্ধ নয়, সেই জন্য এটা কোনো যুদ্ধ নয়, কোনো যুদ্ধবিরতি হবে না। এটা এথনিক ক্লিনজিং, একটা নির্দিষ্ট জাতিসত্তাকে বিশুদ্ধ নির্মূলীকরণ। গাজায় কেউ বেঁচে থাকুক, কেউ বেঁচে থাকুক, এটা চাইছে না। কি করবে গাজার লোক? প্রথমে বলছে আমরা উত্তরে বোমা মারবো, তোমরা দক্ষিণে যাও। তারপর কিছু লোক দক্ষিণে গেল, উত্তরে বোমা মারলো, অনেক লোক মারা গেল, কিন্তু কিছু লোক পালিয়ে দক্ষিণে থেকে গেল। যাত্রা পথে আক্রমণ। তারপর যে দক্ষিণে গেল, তারপর দক্ষিণে আক্রমণ শুরু হলো। এখন যেমন দক্ষিণে চলছে সাদার গায়ে। অর্থাৎ কেউ বেঁচে থাকুক এটা চাইছে। বিশেষ করে যে শিশুদের ছবি দেখে আমরা সত্যি ক্লান্ত দেখতে দেখতে, 75 দিন ধরে ছবি দেখতে দেখতে ক্লান্ত, ভয়, ঘুম হয়। সেই শিশু হত্যা সবচেয়ে জরুরি, কারণ এরা ভবিষ্যতে বেঁচে থাকলে মুশকিল। টার্গেটেড কিলিং অফ চিলড্রেন, কোনো কোল্যাটারাল ড্যামেজ নয়। বলতে বলেছেন ঠিকই বলেছেন, কোনো কোল্যাটারাল ড্যামেজ নয়। টার্গেটেড কিলিং অফ চিলড্রেন, বরঞ্চ সেখানে যদি কোনো বয়স্ক লোক মারা থাকে, আসলে ওই শিশুটিকে মারতে গিয়ে হয়তো কোনো বয়স্ক লোক মারা গেছে। কারণ ভবিষ্যতের কোনো প্যালেস্তিন বেঁচে থাকুক, এটা ইসরায়েল চাইছে না। এগুলো আমার বানানো কথা, কিছু বানানো কথা, কিছু বানানো কথা। যারা জায়নবাদী মুভমেন্টের নেতা, জিওনিস্ট মুভমেন্টের নেতা ওখানে আছেন, তারা দিবারাত্র এই কথা বলছেন। দেশের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের মন্ত্রী বলছেন। প্রতিরক্ষা মন্ত্রী কি বললেন? মাঠে হাত কাঁপছে না কেন? They are all animals. পশু, পশুদের মধ্যে রাখা বাড়া সমস্ত আরব পশু, প্যালেস্টাইনের আরবরা পশু, চোখের সামনে দেখছে তাই ওদের কথা বলছে। আমি মানুষ, ওরা তা। আমাদের মুশকিল হচ্ছে যে ইতিহাসের দিকে ফিরে তাকালে খুব অদ্ভুত লাগে। ইসরায়েলে যারা এইসব কথা বলছেন তারা তো ইহুদি। ইহুদিরা হচ্ছে গোটা দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি অত্যাচারিত হয়ে থাকে, ইহুদিরা। ইতিহাসে তারা ঘুরে 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 অনেক ইতিহাসের প্রমাণ। ইহুদিরা ইউরোপের মূল ভূখণ্ডে সবসময় তারা রাজা করে রাখা, এবং এক সময় তাদেরকে এমনভাবে অস্ট্রাসাইজ করা হয়েছে, মানে পৃথকীকরণ করা হয়েছে,
দেখবেন গল্পে উপন্যাসে ইহুদিরা সব ভিলেন চলে। আমাদের মাথায় গেঁথে গেছে, আমাদের মাথায় ইহুদি হচ্ছে শায়ক। শেক্সপিয়ার পর্যন্ত ইহুদিদের ওইভাবে চিত্রায়িত করছে। ইহুদিরা এক জায়গা থেকে এক জায়গায় তারা ফের বেড়েছে, অবশেষে জার্মানিতে তারা মারাত্মক আক্রমণের মুখে পড়েছে। এবং আপনারা সকলেই জানেন যে নাৎসিরা ইহুদিদের বিরুদ্ধে হত্যার অভিযান চালায় জার্মানির মধ্যে, অস্ট্রিয়ার মধ্যে, এবং তারা যে পূর্ব ইউরোপের দেশগুলো দখল করে, যেমন পোল্যান্ড, তার মধ্যে বড় বড় কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো অনেকগুলোই পূর্ব ইউরোপে ছিল, যেমন অসুইটস পোল্যান্ডে ছিল। ওয়ারশাতে ইহুদি হত্যা বহু বিবরণ আমরা পড়েছি, কবিতায়, নাটকের, উপন্যাস। But it was all over an European question. Jewish question, ইহুদি প্রশ্ন, সেটা তো ইউরোপের প্রশ্ন ছিল। আরবরা কি করবে? আরবরা তো কোনো ইহুদি মারতে জানে, আরবরা কোথায় ইহুদিদের তাড়া করে, আরবরা কোনো কথা নেই, আরবরা কোনো ইহুদিকে খারাপ বলে। বরঞ্চ জেসাস ইন প্যালেস্টাইনের সন্ধান, তিনি যখন খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন, তখন প্রাথমিক আক্রমণ থেকে খ্রিস্ট ধর্মকে বাঁচিয়েছিলেন। মানে তারপরে যে মানুষরা তারা মুসলিম নয়, ইসলাম পরে এসেছে। এই যে হামাস আর হামাস, যারা এত গালাগালি খাচ্ছে সন্ত্রাসবাদী বলে, এবং তাদের সম্পর্কে দু লাইন সিম্প্যাথেটিক কথা বললে আপনিও সন্ত্রাসবাদী বলে চিহ্নিত হবেন। আমি আজকের বক্তৃতার পরে নিশ্চয়ই হবো, আপনাদেরকেও হয়তো বলবেন ছেলেটা সন্ত্রাসবাদী বলে। এই যে হামাস, তার যে সংবিধান কেউ যদি পড়ে থাকে, ঘোষণাপত্র ইংরেজিতে পাওয়া যায়, সোজা ইন্টারনেটে পাওয়া যায়, অ্যারাবিক জানতে হয়, তাদের পরিষ্কারই বলা আছে যে প্যালেস্টাইন হচ্ছে সব ধর্মের লোকদের জন্য, খ্রিস্টান, ইহুদি, মুসলমান। শুধু তাই না, আপনারা জানেন যে মুসলমানরা সাধারণত হযরত মুহাম্মদের কথা বলতে গেলে ধর্মপ্রাণ মুসলমান বলেন, একই সঙ্গে উচ্চারণ করেন, তাহার প্রতি শান্তি বর্ষিত হোক, বি পিস আপন হিম। হামাস যতবার যীশু খ্রিস্টের কথা লেখে আছে ওই ঘোষণাপত্রে, ততবার এই একই সমমর্যাদায় ওই কথা লেখা আছে যীশু সম্পর্কে, তাহার প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে একটা ইউরোপিয়ান কোশ্চেনকে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে আরবদের ঘাড়ে এনে ফেলল কে? ইউরোপ। প্রথমে ব্রিটেন, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ শুরু হওয়ার অনেক আগে 18, 19, 20 বালফোর রেজলিউশন, আমি এর মধ্যে যাচ্ছি না, ওদের বিদেশমন্ত্রী ছিল বালফোর, ব্রিটেন, ওটা ব্রিটিশ টেরিটরি ছিল প্যালেস্টাইন, অটোমানদের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে। তখন থেকে শুরু হয় এই ছক। দ্বিতীয় মহাযুদ্ধে হলোকাস্ট হয়, এই যে ইহুদি গণহারে ইহুদি অভিযান। বিশ্বযুদ্ধে নাৎসিরা হারে। তারপরে এই যে ক্ষতবিক্ষত ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, কিছু আমেরিকায়, কিছু ইউরোপের মধ্যে, তাদেরকে এখানে পাঠানোর ব্যবস্থা নিজেরা নেই। এখন কি করছে? ইসরায়েল করছে, এবং ইসরায়েলের হয়ে মধ্যস্থতা করতে ব্রিটিশ সরকার মিশরের সাথে কথা বলছে, যাতে গাজার লোকেদের মিশরে নিয়ে দিন, গাজা ফাঁকা জমি, আপনার মারতে হবে না, বোমা বর্ষণ করতে হবে না, আর এরা এখানে থাকবে, মানে যে ভূখণ্ড ছেড়ে থাকবে, সাইনাই করতে হবে, সাইনাই ভ্যালি। জর্ডন নিয়ে নিন, জর্ডনের এত দরদ, জর্ডনে অনেক প্যালেস্টাইনীয় শরণার্থী দিদি থাকে, জর্ডন বর্ডার। জর্ডনের জনসংখ্যার একটা গুরুত্বপূর্ণ অংশ প্যালেস্টাইনীয়। বলছেন বাকিরা নিয়ে, জর্ডনের যখন প্যালেস্টাইনের প্রতি এত দরদ,
আরব দেশগুলো নিয়ে ইউরোপ কিন্তু নেই, ইংল্যান্ড কিন্তু নেই, আমেরিকা কিন্তু নেই। আমরা আজকে যা দেখছি সেটা ইহুদি কোশ্চেন না, জিওনিস্ট কোশ্চেন, জ্যানারি কোশ্চেন। জুডাইজম এক জিনিস, ইহুদি ধর্ম এক জিনিস, আমি বেশি ব্যাখ্যা করবো না, প্রয়োজন বলছিলেন। আর জায়নবাদ হচ্ছে আলাদা জিনিস। ইহুদি ধর্মকে ব্যবহার করে জায়নবাদ এক ধরনের অলৌকিক মিথ তৈরি করে যে ওইটি আমাদের জায়গা, ওইটি মাউন্ট অফ ডেভিড, ওই যেখানে রাস্তা আছে, সেই পাহাড়টাই আমাদের মূল ভূখণ্ড, আমরা সেখানে দল দল ফিরে যাব এবং ফিরে যাওয়ার জন্য অর্গানাইজ করা। তারপরে স্রোত বয়ে যায়, একবার দুবার তিনবার চারবার করে ইসরায়েলের লোক আসতে থাকে, তথাকথিত ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়। কোনো বৈধতা নেই রাষ্ট্র। কেউ যদি বলেন প্যালেস্টিনিয়ানরা বলেন দেখবেন সো কল্ড ইসরায়েল, ওরা অকুপায়ার্স ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করে না, দখল নেয় না। ন্যায়সঙ্গত ইসরায়েলের কি বৈধতা আছে? কোনো বৈধতা নেই। প্যালেস্টাইন ওখানে একটা রাষ্ট্র গঠন করে দিল, বললাম যে আমার এটাই রাষ্ট্র, তোমরা এখানে আটো। এমন না যে একেবারে আদি অধিবাসী, তার বেঁচে করতে রয়েছে। ইহুদিরা এটা চান, চাননি, আজও চান। কিন্তু মুশকিল হচ্ছে সাধারণ ইহুদি ধর্মপ্রাণকে জায়নবাদী ইহুদিতে পরিণত করার একটা প্রক্রিয়া চলছে, যেটা ইসরায়েলের মধ্যে। এই যুদ্ধটা গাজায় হচ্ছে না, এই যুদ্ধটা ইসরায়েলের মধ্যে হচ্ছে। ইসরায়েলের শাসক শ্রেণী এই যুদ্ধটা করছে, মনোজগৎ দখল করার যুদ্ধ, ইতিহাস বিকৃতির যুদ্ধ এবং একটা ঘৃণার পরিবেশ তৈরি করবার যুদ্ধ। সমস্ত আরবকে এনিমি, শত্রু, অপরাধ। এটা ঠিক, যেটার গল্প যখন আমরা পড়ছি তখন আমাদের একটা ভয় লাগছে। ঠিক এই ঘটনাই এখানে ঘটছে। সাধারণ হিন্দু, ধর্মপ্রাণ হিন্দু, ধর্মাচারী হিন্দু, তাকে একটি রাজনৈতিক প্রকল্প যার নাম হিন্দুত্ববাদ, তাকে সেখানে পরিণত করা হচ্ছে, তার মধ্যে এটি ছাড়া হচ্ছে এবং দেশের মধ্যে একটা নৈতিক সম্মতি তৈরি করা হচ্ছে যে আমাদের দেশটা হিন্দু রাষ্ট্রই হওয়া উচিত। ক্রমশ মানুষের একটা বড় অংশের সম্মতি নির্মাণ করছে। ইসরায়েল ভয়ঙ্কর রকমের এই যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর। আপনারা খেয়াল করছেন কিনা জানি না যে ইসরায়েলের শত শত লোক গ্রেপ্তার হচ্ছে। ইসরায়েল কেউ প্রোটেস্ট করছেন, কেউ যুদ্ধ বন্ধ করতে বলছেন। ওখানে কমিউনিস্টরা আগেই চলে গেছে। কয়েকজন কমিউনিস্ট আছেন লেফট মঞ্চের মধ্যে, যারা সাংসদ, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, সরাসরি বলেছেন, বিড়ের মতো বলেছেন, এ বাদ দিয়েও মনে বলছে। আর গোটা দুনিয়ার যুদ্ধটা নেমে গেছে, নট ইন আওয়ার নেম, আমাদের নামে তুমি এই যুদ্ধ করতে পারো না। অস্ত্র বরাদ্দ করা হয় ইসরায়েলকে। রেজলিউশনটা পাস করা হচ্ছে এই যে উইদাউট এনি আদার সিটিং অফ কংগ্রেস, অর্থাৎ মার্কিন কংগ্রেসের দ্বিতীয়বার এর অনুমোদন লাগবে। কে নেই ইসরায়েল? মার্কিন রাষ্ট্রপতি কাছে নেতানিয়াহুর সাথে কথা বলছেন, মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন দিন তো পড়ে আছেন, সিআইএ প্রধান পড়ে আছেন, মিশরে সিআইএ প্রধানের সাথে ইসরায়েলের অতি কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদের প্রধানের বৈঠক হয়েছে। ভূমধ্যসাগরে দাঁড়িয়ে ভেসে এখনই দুটো বড় মার্কিন নৌবহর দাঁড়িয়ে আছে, দুটো জাহাজ না, দুটো নৌবহর, এবং সেগুলো বিমানবাহী, সেখানে যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলকে সাহায্য করবার জন্য। 3 নম্বর ওয়ান অফ দি বিগেস্ট, সেটা আসছে কার্লসন, সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছে পরশু। ভয় পাচ্ছে যে এই যুদ্ধ তো শেষ করতে পারছে না। পেছনে আছে
আমেরিকাতে কি করছে? শেয়ার বাজার চরচর করে বাড়ছে। কালে বই লকিড মার্টিন, রেনাল্ট, এরা কারা? অস্ত্র তৈরি করে। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সামরিক শিল্প যোদ্ধা। তারা আমেরিকার রাষ্ট্রনীতি নির্ধারণ করে। ট্রাম্পও যা, বাইডেনও না, কারণ ক্ষমতা নেই এর বাইরে যাবে। তাদের শেয়ার চরচর করে বাড়ছে, কারণ ইসরায়েল অস্ত্র চাইছে, বিক্রি হচ্ছে। গোটা মদতটা আমেরিকার দিক থেকে আসছে। চোখের সামনে আমরা দেখলাম আমেরিকা সিকিউরিটি কাউন্সিলের শেষ বৈঠকে, মানে আজ রাতে যে বৈঠক হবে ভারতীয় সময় হতে এ বাদ দিয়ে শেষ যে বৈঠকটা হয়েছিল, সবকটা দেশ রাজি হয়ে গেছে যুদ্ধবিরতির প্রস্তাব, সিজফায়ার। শুধু ব্রিটেন অ্যাবস্টেন করে ভোট দেয় না, আর আমেরিকার লোকটি হাত তুলে বসছে ভেটো, যেহেতু ওদের ভেটো করে দেয় পাওয়ার। যুদ্ধবিরতি চায় না, কি দেখা করলো? এখন যুদ্ধবিরতি মানে হামাসকে শ্বাস নেবার সুযোগ করে দেবো। লোক করছে বলুন, একটা গোটা জনপদ শেষ হয়ে যাক, ও নিতে পারবে না, হাত তুলতেই হবে ওকে। কারণ ওর ওপর মার্কিন অস্ত্র নির্মাতাদের চাপ আছে, যুদ্ধ সামগ্রী নির্মাতাদের চাপ আছে যে তোমাকে ভেটো দিতে হবে। সে 40 বার ভেটো দিয়েছে ইসরায়েলের জন্য। আমেরিকা রাষ্ট্রসংঘে 46 বার ভেটো দিয়েছে, কোন দেশের জন্য দেয়নি। ইসরায়েল একটা রাষ্ট্রই না, ওটা আমেরিকার খান দেশ। ইসরায়েল কোনো স্বাধীন রাষ্ট্রই না। প্যালেস্টিনিয়ান না বুঝলাম, ইসরায়েল কোনো স্বাধীন রাষ্ট্র, ওটা আমেরিকার একটা ঘাঁটি, যাতে আরব দুনিয়ায় এই ঘাঁটি তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর থেকে। কেননা সেই সময় গোটা আরব দুনিয়া জুড়ে প্রগতিবাদী আন্দোলনের একটা ঢেউ ছিল, কেননা সোভিয়েত ইউনিয়ন ছিল, তার প্রভাব পড়ছিল, জাতীয়তাবাদী আন্দোলনের স্রোত গোটা আরব দুনিয়ায় বয়ে যাচ্ছে। আরব দুনিয়া কিন্তু তখন এতটা মৌলবাদের খপ্পরে পড়েনি, এতটা কট্টর ইসলামিকদের খপ্পরে পড়েনি। এই অবস্থা আরব দুনিয়াকে শাসন করবার জন্য ওখানে একটা ঘাঁটি তার দরকার ছিল। সেই ঘাঁটি আমেরিকা, ব্রিটেন, পরে ফ্রান্স, জার্মানি মিলে তৈরি করেছে। মূলত যারা সাম্রাজ্যবাদকে চোখে দেখতে পান না, অনেকেই পান না, অনেক বামপন্থীরাও পান। ও কোথায় সাম্রাজ্যবাদ? আগে ছিল তারা দেখেন, তারা চোখের সামনে দেখে নিন ইসরায়েলের পতাকা সরান, সাম্রাজ্যবাদকে দেখতে পান। আমি বলছিলাম যেটা উপনিবেশের থেকে মুক্তির জন্য সংগ্রাম, এটা সাম্রাজ্যবাদী দখলদারি যুদ্ধ, যুদ্ধ হয়ে থাকে। কেন ভারত এরকম দুর্বল অবস্থান নিল? সকলেই জানেন প্রথম দিন খুবই সমাজের একতরফা সমালোচনা করেছিল, পরে দেখেছে যে একটু খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা, আরব দুনিয়া প্রতিক্রিয়া হবে। তখন প্রধানমন্ত্রী নিজে আর বলেননি, বিদেশ দপ্তর, তাও বিদেশ মন্ত্রী না, বিদেশ দপ্তরের মুখপাত্রকে দিয়ে বলিয়েছেন, বাঙালি দপ্তরের কাছে তাকে দিয়ে বলিয়েছেন, এও হয় ওও হয় বলছে। কিন্তু এখনো পর্যন্ত এ দাবি ভারতও করেনি যে ইসরায়েল মাস্ট উইথড্র, আগে যুদ্ধ বন্ধ হোক, তারপর অন্য প্রশ্ন। মানে টু স্টেট রেজলিউশনের কথা বলছে। ঠিকই, টু স্টেট রেজলিউশন হলে ভালো। টু স্টেট রেজলিউশন মানে কি? মানে ইসরায়েলও হইল, প্যালেস্টাইনও হইল, দুটো রাষ্ট্র পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান করলো। ঠিক তাই, এখন তো ইতিহাসের কথা বলে লাভ নেই যে কেন ইসরায়েল তৈরি হয়েছিল। তৈরি যখন হয়েই গেল, তখন এই অঞ্চলে শান্তি বজায় রাখবার একমাত্র উপায় হচ্ছে টু স্টেট ফর্মুলা মেনে নেওয়া। টু স্টেট ফর্মুলা আটকেছে কি? কে আটকেছে? ইসরায়েল। ইসরায়েল মানে না টু স্টেট। এমনকি হামাস, যে হামাস যারা গাজায় একটা র্যাডিক্যাল ফোর্স হিসেবে ইমার্জ করেছিল, যারা ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে মতাদর্শগত ভাবে মনে করে, এখনো মনে করে, তারা
পর্যন্ত টু স্টেট রেজলিউশন মেনে নিয়েছে। যদি 1967 সালে চৌঠা জুনের সীমান্ত মেনটেন করা হয় তাহলে ইসরায়েল রাষ্ট্রের বৈধতা সম্পর্কে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসরায়েল টু স্টেট রেজলিউশনকে প্রথমেই খতম করে দিয়েছে ইসরায়েল। মাঝে মাঝে ভারতের পক্ষ থেকে ওই টু স্টেট রেজলিউশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, ভারত কেন এরকম ইসরায়েলের সঙ্গে? এটা আমাদের বুঝে নেওয়া ভালো। এটা একটা অ্যাক্সিস, ভারত, ইসরায়েল, আমেরিকা। এই অ্যাক্সিসটা শুরু হয়েছিল বাজপেয়ী আমলে, তারপরে একটু কমেছিল, এরা আশা আবার উঠেছে। আমেরিকা অস্ত্র দেয় ইসরায়েলকে, আর ইসরায়েল যে অস্ত্র বানায় ওই আমেরিকার পয়সায় বানায়, আমেরিকান টেকনোলজিতে বানায়, হয়তো আদৌ বানায় না, আমেরিকা থেকে নিয়ে আসে। সেই অস্ত্র তারা পৃথিবীর অন্য দেশকে বিক্রি করে। ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা কে? ভারত। পৃথিবীতে ইসরায়েলি অস্ত্রের বৃহত্তম ক্রেতা হচ্ছে ভারত। এটা একটা বড় জিনিস, বেশি দেখাই যাচ্ছে। দ্বিতীয় কারণ, প্যালেস্টিনিয়ানরা অধিকাংশ মুসলমান, ফলে এর মধ্যে মুসলিম বিরোধিতা আছে, ইসলামোফোবিয়া। ওটা একটা অ্যাপার্থাইড রেজিম, বর্ণবিদ্বেষী ব্যবস্থা। এইসব 7ই অক্টোবরের গন্ডগোল শুরু হওয়ার অনেক আগে ইসরায়েলের যে অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের মন্ত্রী, তিনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন যে প্যালেস্টিনিয়ানদের জন্য 3টে অপশন আছে। 1, ছেড়ে চলে যাও। 2, যদি থাকতে চাও তাহলে ইসরায়েলের কাছে মাথা নিচু করে থাকা, একেবারে পরিষ্কার এই ভাষায়। আর 3 নম্বর অপশনটা মোর ইজি, সহজ, মরে যাও। এই অ্যাপার্থাইড রেজিম কিছু লক্ষণ এদেশে দেখা যাচ্ছে না। মতাদর্শগতভাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই অ্যাপার্থাইড রেজিমের পক্ষে। তারা নিজের দেশেও এরকম একটা কাঠামো তৈরি করতে চায় এক ধরনের মানুষের জন্য। যদি থাকতে চাও, সবচেয়ে ভালো হয় যদি পাকিস্তান চলে যেতে পারো, শর্ত। যদি না পারো তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকো, এনআরসি আনবো। আর আরো ভালো হয় যদি সময় বলে মরে যেতে পারো। কিন্তু 3 নম্বর একটা কারণ আছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। কারণ কি? অর্থনীতি। মোদির ঘনিষ্ঠতম কর্পোরেট গৌতম আদানি গোষ্ঠী, যারা জঙ্গল, পাহাড়, বন্দর, বিমানবন্দর সবকিছু কিনে নিচ্ছেন, খবরের কাগজ, সংবাদ মাধ্যম, যা পারবেন কিনবেন, সামনে দিয়ে যাবেন না, যা পারবে কিনবেন। তারা ইসরায়েলের সবচেয়ে ইম্পর্টেন্ট বন্দর হাইফা কিনে নিয়েছে। এবছরের জানুয়ারি মাসে চুক্তি সই হয়ে গেছে, অলরেডি ট্রান্সফার, হ্যান্ডওভার। ভূমধ্য সাগরের উপর হাইফা বন্দর। আদানিদের তো বন্দরের ব্যবসা আছে। মাঝখানে দেখবেন যখন G20 বৈঠক চলছিল, তখন G20 সবচেয়ে বড় সাফল্য হিসেবে মোদী প্রচার করছিলেন, যেখানে একটা চুক্তি মতো হয়েছে যে ভারত থেকে সরাসরি আরব দুনিয়া হয়ে, ইসরায়েলের হাইফা হয়ে, ভূমধ্য সাগর খানিকটা ক্রস করে সোজা ইউরোপে পৌঁছানো নতুন বাণিজ্য পথ। সেটা জর্ডান দিয়ে যেত, তারপরে তথাকথিত ইসরায়েল, আসলে প্যালেস্টাইন, তার উপর দিয়ে খানিকটা যেত, এগুলো সব স্থলপথ। তারপর হাইফা বন্দরে যেত, হাইফা বন্দর থেকে ভূমধ্য সাগর পেরোতো জাহাজে, গ্রিসে, সাইপ্রাসে পৌঁছত। সে হাইফা আদানি কিনেছে। হিউজ ইনভেস্টমেন্ট হয়েছে এই যাত্রা পথে। তাহলে এখন কি করে ইসরায়েলকে ছেড়ে যাবে? আদানিকে ছেড়ে তো মোদি যেতে পারেন না। আমি আলোচনাটা বেশি বাড়াতে চাইছি না, এই জন্য যে এই লড়াই কবে কতদিন চলতে কেউ বলতে পারে। সেটুকু আমি বলতে পারি যে লড়াইটা চলবে যতদূর প্যালেস্টাইন সম্পর্কে
এই যে আমরা জেনেছি তাতে বলতে পারি লড়াইটার জন্য হামাসকে দিয়ে শুরু করেছিলেন। লড়াই কিন্তু হামাস একা করছে না, খবরের কাগজে যাই লেখা হোক আপনারা ভালো করে পড়বেন, যদিও কমিউনিকেশনের অবস্থা খুব খারাপ, ইন্টারনেট কেটে দিয়েছে, আপনি কিছুই পাবেন না, তার সত্ত্বেও প্রচুর চেষ্টা করছিল না। তাতে লক্ষ্য করে দেখবেন যে একসঙ্গে রয়েছে হামাস, ফাতা, ফাতা মানে কার, যারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও মূল শাখা ছিল, মানে যেটাতে আরাফাত, ইয়াসের আরাফাত বিরোধ করতেন, তার একসময় হামাসের সাথে ফাতার সংঘর্ষ হয়েছে। তাই ফাতা মূলত ওয়েস্ট ব্যাংক কন্ট্রোল করে, গাজায় তাদের শক্তি, এই দুটো শক্তি একসঙ্গে লড়ছে। 3 নম্বর, আমাদের পক্ষে নজর পাওয়া পিপলস লিবারেশন ফ্রন্ট অফ প্যালেস্টাইন, PLFP, যারা লাইল্যান্ডার, তারা ওদের সঙ্গে লড়ছে। এই যে বন্দি বিনিময় হলো না, হামাস কিছু লোককে ছাড়লো, তাই জন্য ওরা অনেককে ছেড়ে দিল, ছেড়ে বাধ্য হলো। দেখবেন রামাল্লার রাস্তায় কাঁধে করে নিয়ে আসছে যারা, তার জন্য টিনেজার, কিশোর বয়সী ইসরায়েলের জেলে বন্দী ছিলেন, হাতে দাঁড়িয়ে না, এবং একই সঙ্গে হামাসের ঝান্ডা, ফাতার ঝান্ডা, যেমন আমরা দেখেছিলাম 46-এর বিদ্রোহের সময় একসঙ্গে পতাকা উঠছে। এটা জয়েন্ট লড়াই, কিন্তু লড়বে। উর্মিমালা যার কবিতা প্রথম শুনে গেল জাতি, যে কবিতার প্রথম শুনিয়েছে সেটা আমি ভুল না করি, সেটা হচ্ছে we Arab women come in all shades of anger, তাই তো? হ্যাঁ, shades of anger। আর তারই একটি কবিতা আছে, we teach love sad, খুবই বিখ্যাত কবিতা। আমরা প্যালেস্টিনিয়ানরা বাচ্চাদের ভালোবাসতে চাই, সন্ত্রাসবাদী নই, ভালোবাসা তো ভালো হয় না। ইয়াসের আরাফাত 1974 সালে, যে ইয়াসের আরাফাতকে দুনিয়া জুড়ে সম্মান করা হয়েছে প্যালেস্টাইন মুক্তি সংগ্রামের নেতা হিসেবে, নেতা ছিলেন ইয়াসের আরাফাত। 1974 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভাষণে বলেছিলেন, আমার এক হাতে একটা অলিভের গাছ আছে, অলিভের পাতা আছে, অলিভ ওখানে জীবনদায়ী, অলিভ বহু প্যালেস্টিনিয়ানদের জীবিকার মূল উৎস, সাবান তৈরি হয়, তেল তৈরি হয়, অলিভ অয়েল। অলিভ আসলে একটা খুব এমন একটা গাছ যা ঝড়ঝঞ্ঝায় পড়ে না, আগুনে পড়ে না। আবার অলিভের পাতা আপনারা জানেন যে শান্তির প্রতীক হিসেবে দুনিয়া জুড়ে। উনি বলেছিলেন যে আমার এক হাতে একটা অলিভের পাতা আছে, আমার আরেক হাতে স্বাধীনতা সংগ্রামীর রাইফেল আছে, রাইফেল অফ দ্য ফ্রিডম ফাইটার। আমি আপনাদের অনুরোধ করছি, এই অলিভটি ফেলে দিতে আমায় বাধ্য করবেন না বলে বলেছিলেন। আই রিপিট, ওই অলিভের পাতাটি ফেলে দিতে আমায় বাধ্য করবেন না। বাধ্য হলে প্যালেস্টিনিয়ানরা এটাই তুলে নেবে, সম্ভবত এছাড়া কোনো পথ নেই। এই জন্য এখানে যুদ্ধবিরতি চেয়ে কোনো লাভ নেই, বরঞ্চ তীব্রতর যুদ্ধ চাওয়াই ভালো। সংকল্পটা গাইছিলেন, মুক্তির কোনো সোজা রাস্তা